আমি তোমাকে সত্যিই ভালোবাসি, আর তোমাকে না পেলে আমি মরে যাব বলে দিলাম। দেখো মিমি, জোর করে ভালোবাসা আদায় করা যায় না। আর ভালোবাসা কোনো খেলনা না যে চাইলেই পেয়ে যাবে। ভালোবাসা হয় দুটি মনের মিলনে। সেখানে আমি তোমাকে না অন্য কাউকে ভালোবাসি, আর তোমার ভালোবাসা একতরফা। তোমার এই ইচ্ছা কোনোদিন পূরণ হবে না, কারণ তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। আর যেখানে ফিলিংস এবং বিশ্বাস থাকে না, সেটাকে ভালোবাসা বলে না। আমি এত কিছু বুঝি না, আমি বুঝি আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন তোমাকে ভালোবাসতে চাই। আর ফিলিংস এর কথা বলতেছো তো, একবার ভালোবেসে দেখো, ফিলিংস এমনি এমনি জন্ম নেবে। দেখো মিমি, তুমি যেটা ভাবছো সেটা কখনো সম্ভব না। তুমি কেন বুঝতে পারছো না? আমার বিয়ে অন্য কোথাও ঠিক করা হয়েছে। এখন তোমাকে আমি কিভাবে ভালোবাসবো বলো? শুধুমাত্র তোমার জন্য তো আমি আমার মা বাবার কথা ফেলতে পারবো না। পারবো না তাদের ভালোবাসা থেকে বঞ্চিত হতে। তাই এসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলো, এতে দুজনেরই মঙ্গল। তুমি সবার ভালোর কথা ভাবছো, আমার ভালোবাসার কি হবে? আমি যে তোমাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি, সেই ভালোবাসার কি হবে? আমি কি আমার ভালোবাসার মূল্য পাবো না? দেখো মিমি, ভালোবাসা কোনো বাজারের পণ্য নয় যে তুমি তার মূল্য নির্ধারণ করবে। ভালোবাসতে হলে দুটি মনের মিল থাকে। যেখানে তুমি শুধু একতরফা ভালোবাসার স্বপ্ন দেখে যাচ্ছ, যে স্বপ্ন তুমি দেখছো তা কোনো দিনও পূরণ হবার নয়। আমি জানি তোমার একটা সুন্দর মন আছে, সেখানে হাজারো ভালোবাসা আছে, কিন্তু তুমি সেটা ভুল মানুষের প্রতি প্রকাশ করছো। তুমি অপেক্ষা করো, দেখবে একদিন আমার থেকে হাজার গুণ ভালো ছেলে তোমার পিছনে পড়ে থাকবে। শুধু সেই মানুষটার জন্য অপেক্ষা করো যে তোমাকে ভালোবাসার যোগ্য। এবার মিমি কান্না থামিয়ে দিয়ে মাথা নিচু করে আছে। আমি তার চোখের জল মুছে দিয়ে আবারও বললাম, দেখো শুধু শুধু কেঁদে লাভ নেই। এই চোখের জলের মূল্য আমি দিতে পারবো না। চোখের জল তার জন্য ফেলবে যে তোমার এই চোখের জলের মূল্য দিতে পারবে। বুঝতে পেরেছো আমার কথা? মেয়ে কোনো কথা বললো না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। মুখ লুকিয়ে নীরবে কাঁদছে। আমার আর কিছু করার নেই, আমার যতটুকু করার আমি করেছি। হঠাৎ ম্যাডামের কথা মনে পড়লো। ওনার কথা মনে পড়লেই আমার দুশ্চিন্তা বেড়ে গেল, কারণ আমি ওনাকে না বলে এখানে এসেছি। না জানি কতটা রেগে আছে, কষ্ট পেয়েছে। আমি মিমির কাছে বিদায় নিলাম আর সোজা একটা রিক্সা নিয়ে স্কুলে চলে এলাম। এখন শিক্ষার্থীদের কোচিং চলছে, এই সময় ম্যাডাম অফিস রুমে থাকেন। তাই আমি দৌড়ে অফিস রুমের দিকে গেলাম, কিন্তু সেখানে ম্যাডাম নেই। কিছু স্যার ম্যাডাম বসে আছেন। তাই আমি স্কুল থেকে বের হলাম। তারপর পকেট থেকে ফোনটা বের করতেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, কারণ 110টা মিস কল ম্যাডাম আমাকে দিয়েছে। এখন টেনশনটা বেড়ে গেল, তাই দ্রুত ম্যাডামকে কল দিলাম। একবার রিং হতেই কলটা রিসিভ করলো। আমি হ্যালো বলতেই ফোনের পাশ থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। মনের ভিতর খোঁচা দিয়ে উঠলো। তাই আমি আবার হ্যালো বললাম, কিন্তু আগের মতো নীরবতা বজায় রেখে কেঁদেই চলেছে। হঠাৎ করে ফোনটা কেটে দিল। আমি আরো কয়েকবার ফোন দিলাম, কিন্তু ধরছে না। তাই আমি দৌড়ে গেলাম বাড়ির দিকে। কিছুক্ষণ পর ম্যাডামের বাড়ির সামনে হাজির হলাম। দৌড়ে বাড়ির ভিতরে যাচ্ছিলাম, কিন্তু পেছন থেকে দারোয়ান আমাকে ডেকে বলল, স্যার, ম্যাডাম তো বাসাতে নেই, আপনি ভিতরে কি করতে যাচ্ছেন? থমকে গেলাম আর বললাম, বাসায় নেই মানে? কোথায় গেছে তাহলে? তা তো আমি জানি না, কিন্তু দেখলাম তাড়াহুড়া করে বেরিয়ে গেল। আমি আর কথা বাড়ালাম না, সেখান থেকে চলে এলাম। এখন আমি ম্যাডামকে কোথায় পাবো এসব ভাবতেছি। হঠাৎ করে পকেটে থাকা ফোনটা বাজতে শুরু করলাম। ফোনটা বের করে দেখে আম্মুর নাম্বার, কলটি রিসিভ করলাম। কি রে, কোথায় তুই? হতচ্ছাড়া, তোর জন্য বৌমা কাঁদতে কাঁদতে কি হাল করেছে দেখে যা। আর শুধু একবার বাসায় আয়, তোর খবর আছে দেখিস। তোর আব্বুও রেগে আছে, তুই আয় শুধু বাসায়। আমি খুশি হব না দুঃখী হব বুঝতে পারছিলাম না, তবে একটু হলেও বুঝতে পেরেছি ম্যাডাম আমার উপর অভিমান করেছেন, যার জন্য কান্না করছে। আমি ওকে বোকা, ম্যাডাম কিছু না বলেই মিমিকে দেখতে চলে গিয়েছিলাম। ম্যাডাম হয়তো আমাকে খুঁজতে খুঁজতে আমার বাসায় গেছেন। তাই আমিও ফোনটা কেটে রিক্সা নিয়ে বাসার সামনে এসে নামলাম। তারপর বাসার ভিতরে ঢুকলাম। ঢুকতে না ঢুকতে আমার বকা ও আব্বুর ঝাড়ি শুনতে হলো। তাদের সামনে চুপ করেছিলাম। তার মধ্যে আম্মু বলল, উপরে যা, বৌমা তোর রুমে বসে আছে। আমি মাথা নাড়ালাম। তারপর সিঁড়ি বেয়ে উপরে চলে এলাম আমার রুমের সামনে। দরজা দিয়ে একটু উকি মেরে দেখি ম্যাডাম জানালা ধরে দাঁড়িয়ে আছে। বুঝে গেলাম এখনো রেগে আছে। তাই আমি গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম। হঠাৎ ম্যাডামের গলার আওয়াজ শোনা গেল, একদম কাছে আসার চেষ্টা করবি না বলে দিলাম। আমি থমকে দাঁড়িয়ে রইলাম। অবাক হলাম, কারণ ম্যাডাম এখনো জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ম্যাডাম কি করে বুঝলেন যে আমি রুমে এসেছি? যাক, সেসব বাদ দিয়ে বললাম, সরি, এই কানে ধরলাম, আর এমনটা কোনোদিন হবে না। এবার ম্যাডাম আমার দিকে তাকালো। আমি চোখ নামিয়ে নিলাম, শরমে নয়, ম্যাডামের গরম নজর দেখে। হ্যাঁ, উনি রেগে আছেন, তার চোখ দেখে বুঝতে পেরেছি। তাই আমি আবার সরি বললাম। ম্যাডাম আবার মুখটা ঘুরিয়ে নিলেন।
আমি আমার বললাম, সরি বললাম তো, আর এখন হবে না। কথাটা বলেই ম্যাডামকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। এবার ম্যাডাম আর রাগ দেখিয়ে থাকতে পারলো না, সে আমার দিকে ঘুরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ চুপ থাকার পর ম্যাডাম বলল, জানো আমি কতটা কষ্ট পেয়েছি তোমার এরকম ব্যবহারে। আমি খুব কেঁদেছি, তোমাকে বারবার ফোন করেছি, তুমি রিসিভ করোনি। তুমি কোথায় ছিলে? ম্যাডামের প্রশ্নের জবাব আমার কাছে আছে, কিন্তু ওকে বললে হয়তো কষ্ট পাবে। আমাকে একটা মিথ্যা বলতে হলো। বাহানা দিয়ে কথা ঘুরিয়ে দিয়ে বললাম, স্কুলে যাবে না নীলা? এখন তো অনেক সময় আছে। না, আজকে যাব না। আজকে তুমি আর আমি শপিং করতে যাব। আমাদের বিয়ের কিছু কেনাকাটা করতে হবে। ম্যাডামের কপালে চুমু খেয়ে বললাম, যথাজ্ঞা ম্যাডাম, আপনি যেমনটা বলবেন ঠিক তেমনটাই হবে। ম্যাডাম আমার বুকে কিল মেরে বলল, আমার বরটা দেখে আমাকে খুব ভালোবাসে। নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমাকে তো এখনো দেখোইনি, তাতেই আমাকে এত ভালোবাসো। আমাকে দেখার পর তোমার ভালোবাসা কমে যাবে না তো আবার? আমি তোমাকে ভালোবাসি, তোমার দেহকে নয়। আমি তোমার গুণকে ভালোবাসি, তোমার রূপকে নয়। আমি এমনই একজন জীবনসঙ্গী চেয়েছিলাম যে হবে ইমানদার, আর তুমি সেই জীবনসঙ্গী যাকে আমি স্বপ্ন দেখে হাজারো গল্প লিখি। উম, মুয়া। এটা হলো আমাকে ভালোবাসার উপহার। ফিক করে হেসে বললাম, আগলি একটা। ম্যাডাম আমার বুকে কিল ঘুষি দিয়ে মুখ লুকিয়ে বলল, তোমারই তো পাগলি। ম্যাডাম আমাকে জড়িয়ে ধরে রয়েছেন। আমিও তাকে পরম আবেশে জড়িয়ে ধরলাম বুকের মাঝে। হয়েছে হয়েছে, ছাড়ো। অনেক ভালোবাসা দেখিয়েছে, এখন ছাড়ো, শপিং এ যেতে হবে। আমি একটা হাসি দিয়ে বললাম, ওকে চলো। তারপর আমি আর ম্যাডাম শপিং করতে চলে এলাম। অনেক কিছু কেনাকাটা করলাম। ম্যাডাম আমার জন্য পছন্দ করে কয়েকটা শার্ট ও প্যান্ট কিনে দিলেন। আমিও তাকে 2টি বোরকা ও একটা নীল শাড়ি কিনে দিয়েছি। তারপর শপিং করা শেষ হলে ম্যাডাম তার বাসাতে পৌঁছে দিয়ে এসে আমি আমার বাসাতে এসে রাতের খাবার খেয়ে ম্যাডামের সাথে ফোনে কথা বলতে বলতে হারিয়ে গেলাম ঘুমের দেশে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসলাম, কারণ হোমওয়ার্ক বাড়ি আছে। আজ স্কুল শুরু হবে 11:30-এ। এখন অনেক সময় আছে। 10টা পর্যন্ত পড়লাম। হঠাৎ নিচ থেকে আম্মুর গলার আওয়াজ শোনা গেল, জিসান, এই জিসান, তোরা তাড়াতাড়ি নিচে আয় তো। আসছি আম্মু। তারপর বই খাতা গুছিয়ে নিচে নেমে এলাম। নিচে এসে দেখি মিমি ও তার বাবা দাঁড়িয়ে আছে। মিমির দিকে তাকিয়ে দেখি ওর মুখে খুশির ছাপ। ওর এই খুশি কেন জানি না আমার সুবিধার মনে হলো না। আমি ওনাদের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। হঠাৎ আমার আব্বু আমাকে বলে উঠলেন, ওনার মেয়ের সাথে তোর বিয়ের কথা বলতে এসেছে। কথাটা শোনা মাত্র আমার পায়ের তল থেকে মাটি সরে গেল। মিমির উপর আমার ঘৃণাটা আরো বেড়ে গেল। কালকে এত করে বুঝালাম তবুও বুঝলো না। মিমি দেখি আমার দিকে এক নজরে হাসি মাখা মুখ নিয়ে তাকিয়ে আছে। আমি বিরক্তিকর ভাব নিয়ে বললাম, সব কি বলছো আব্বু? আমার বিয়ে তো ঠিক করাই আছে। আমি তো ওনাকে বললাম, কিন্তু উনি বললো তুই নাকি ওনার মেয়েকে ভালোবাসিস। এসে জবাব দিলাম, আমি ওনার মেয়েকে ভালোবাসি? এটা কে বললো তোমাকে? আব্বু কিছু বলতে যাবে ঠিক তখনই মিমির আব্বু আমার সামনে চলে আসার বলে, বাবা জিসান, আমার মেয়ে তোমাকে অনেক ভালোবাসে। ও যদি তোমাকে না পায় তাহলে ও আর বাঁচবে না। আমি একজন বাবা হয়ে বলছি, তুমি আমার এই প্রস্তাবে রাজি হয়ে যাও। এবার আমার মাথা পুরোটাই গরম হয়ে গেল। এরা বাবা আর মেয়ে মনে হয় পাগল। এদের দুজনের মাথায় মনে হয় কোনো প্রবলেম আছে। কিন্তু আমি এখন ভাবছি কি করে এদের এখান থেকে বের করে দেওয়া যায়। তারপর আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি বললাম, ওকে আঙ্কেল, আপনি যেমনটা বলবেন ঠিক তেমনটাই হবে। আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি। আমার এই কথা শুনে আব্বু আম্মু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। এদিকে মিমিও তার বাবা মুখে হাসি ফুটে উঠল। মিমির বাবা আমাকে কিছু বলতে ধরলেন, তখনই আমি তাকে কিছু না বলতে দিয়ে আমি বললাম, দেখুন আঙ্কেল, আমি মেয়েকে বিয়ে করবো ঠিকই, কিন্তু তাকে কোনো দিন বউয়ের মর্যাদা দিব না। এমনকি মিমি থাকাকালীন আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করে আনবো। আমি আমার ভালোবাসার মানুষকে পৃথিবীর সব সুখ এনে দিব, কিন্তু মিমিকে কিছুই দিব না। সে সারা জীবন আমার রক্ষিতা হয়ে থাকবে। এখন যদি আপনি রাজি থাকেন তাহলে বলুন, এই শুক্রবারই মিমিকে বিয়ে করে নেব, কারণ শুভ কাজে দেরি করতে নেই। আমার কথা শুনে মিমি তার বাবার মুখের হাসিটা নিমিষেই মুছে গেল। আমি ধীর পায়ে মিমির সামনে গিয়ে বললাম, দেখো মিমি, আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, আমি শুধু তোমাকে একজন ভালো বন্ধু ভাবি, এর থেকে বেশি কিছু না। তুমি ভালো করে জানো আমি তোমাকে না অন্য কাউকে ভালোবাসি। তবুও জেদ ধরে আছো কেন? জোর করে ভালোবাসা হয় না। তুমি যতই যা খুশি করো না কেন, তুমি আমাকে কোনো দিনও পাবে না, কারণ ভালোবাসা একবারই হয়, দ্বিতীয়বার হয় না। আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছো। তুমি কিছু বলছে না, শুধু মাথা নিচু করে চোখের জল ফেলছে। আর মিমির বাবা মিমিকে ধরে আস্তে আস্তে ঘর থেকে বাইরে বেরিয়ে গেলেন। আমি আব্বু আম্মু ওদের যাওয়ার দিকে এক নজরে তাকিয়েছিলাম। হঠাৎ আব্বু বলে উঠল,
তোকে আমার স্কুলে পাঠানোই বলেছে। আগে যদি বিয়ে দিয়ে দিতাম তাহলে আজ এই দিন দেখতে হতো না। আমি চুপ করে আছি, কিন্তু আম্মু চুপ করে থাকতে পারল না। আমাকে বলল, তুমি চুপ থাকো তো। ওর কি দোষ? ও যাকে ভালোবাসে তার সাথে তো ওর বিয়ে ঠিক করে রেখেছি, এটা জান না সত্ত্বেও মেয়েটা ওকে ভালোবাসে। এখানে আমার ছেলের কি দোষ শুনি? আব্বু আর কোনো কথা বললেন না। আম্মুর ধমক খেয়ে চুপ হয়ে গেল। এবার আব্বু হেসে হেসে বললেন, যা স্কুলে যা, দেখ তোর হবু বউ কি করে। আমি অবাক হয়ে আম্মুর দিকে তাকিয়ে রয়েছি। আম্মু হাসছে, ব্যাপার কি? আমি অবাক স্বরে বললাম, মানে কি বলছো এসব? মানে এতক্ষণ যা কথা হচ্ছিল তা তোর হবু বউ শুনে ফেলেছে? কি বলছো এসব? ও কিভাবে শুনলো? তোর আব্বু ফোন করে সব শুনিয়ে দিয়েছে। এতক্ষণ তুই যা যা বললি তা সব কিছু শুনে নিয়েছে। হায় আল্লাহ, কি করছে এসব? কাজ করার কি কোনো মানে হয়? এখন না জেনে আমার কি হাল করেছেন আল্লাহ ভালো জানে। আমি আর কিছু না বলে সোজা আমার রুমে চলে এলাম। আর সবকিছু রেডি করে ফোনটা হাতে নিতেই টুংটাং মেসেজ আসলো। বুঝলাম এটা ম্যাডামের কাজ, তাই মেসেজগুলো সিন করলাম। সেখানে লেখা আছে, দিঘির পাড়ে চলে আয়, স্কুলে যেতে হবে না। মেসেজটা দেখে আমার কলিজার পানি শুকিয়ে গেল। দিঘির পাড়ে এই সময় কেন আবার? না জানি আজ আবার কপালে কতই দুঃখ আছে। ম্যাডাম যে রাগি এসব ভাবতেছি, এরই মধ্যে আবার টুং করে মেসেজ আসলো। তাতে লেখা ছিল, যদি 5 মিনিটের মধ্যে না আসিস তাহলে তোর কপালে খারাপই আছে। বুঝতে পারছি ম্যাডাম রেগে আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি দিঘির পাড়ে গেলাম। আমাদের বাসা থেকে মাত্র 3 মিনিটের রাস্তা, তাই পৌঁছাতে বেশি সময় লাগলো না। কিন্তু ম্যাডামকে কোথাও খুঁজে পাচ্ছি না। হঠাৎ চোখ পড়লো একটি গাছের ছায়াতলে গাঢ় নীল রঙের বোরকা পরে কেউ বসে আছে। আমার বুঝতে বাকি রইল না যে এটা ম্যাডাম। দৌড়ে গেলাম ম্যাডামের সামনে। এটুকু দৌড়াতেই হাঁপানে উঠে গেছে, তাই একটু দাঁড়িয়ে দম নিচ্ছি আর কি। ম্যাডাম আমাকে দেখে উঠে দাঁড়াবেন। ওনার চোখ দেখে বুঝে গেছি খুব রেগে আছে। আজ আমার রক্ষে নেই। ম্যাডাম ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসলেন আর বললেন, কি বলেছিলি? মিমির আব্বুকে? মিমিকে বিয়ে করবি, রক্ষিতা করে রাখবি, তাই না? বিয়ে করার খুব শখ হয়েছে, তাই না? দাঁড়া, তোর শখ মেটাচ্ছি আমি। কথাটা বলে ম্যাডাম আশেপাশে কি জানে খুঁজতে লাগলো। আমি যা বুঝতে পেরেছি তা হলো, উনি আজকে আমাকে ধোলাই করবে, তাই মনে হয় আশেপাশে লাঠি খুঁজছে। ম্যাডাম একটা লাঠি নিয়ে আমার সামনে আসলো। ভয় আমার গলা শুকিয়ে গেল। ওটা দিয়ে যদি মারে তাহলে আমি সোজা বড় পারে চলে যাব। তাই বাঁচার জন্য বললাম, আরে আরে কি করছো? আমি তো সব মিমি আব্বুকে রাগের মাথায় বলেছিলাম। আর যা বলেছিলাম তা ঠিকই বলেছি, কারণ কোনো মেয়েই চাইবে না কারো রক্ষিত হয়ে থাকতে। সেজন্য তো তারা কিছু না বলে চলে গিয়েছিল। তা না হলে মিমি যেভাবে আমার পিছনে লেগেছিল তাতে মনে হয় আমাকে বিয়ে না করে ছাড়তো না। তবুও তুই ওকে বিয়ে করার কথা বললি কেন? তোকে এর জন্য শাস্তি পেতে হবে। আমি একটু ঢং দেখে বললাম, আরে বাবু এমন করো না প্লিজ। তুমি যে জানো আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসি না। বিয়ে তো দূরের কথা, তুমি তো আমাকে ভালোবাসো। আমাকে কষ্ট দিতে তোমার কি ভালো লাগবে বলো? চুপ, একদম ঢং করবি না। আমি তোর এই মিষ্টি কথার প্রেমের ফাঁদে পড়ছি না আর, বুঝেছিস? এখন কান ধর। কি আমাকে কান ধরতে হবে? না না, আমি পারবো না, আমার কানে ব্যথা। এটা দেখেছিস? এটা দিয়ে মারলে সব ব্যথা ভালো হয়ে যাবে। যা করতে বলেছি চুপচাপ কর, নয়তো নয়তো কি? আলতো করে একটা বাড়ি মেরে দিল আমার পায়ের মধ্যে। একটু ব্যথা লাগছে, তবু এমন ভাব করলাম যেন খুব বেশি ব্যথা পেয়েছি। আর আমি অভিনয় করতে করতে বললাম, ইস, তুমি আমাকে এভাবে মারতে পারলে? তোমাকে ভালোবাসাই ভুল হয়েছে। তোমাকে না ভালোবেসে যদি মিমিকে বাসতাম তাহলে এমন মার খেতে হতো না, আদর একটু বেশি পেতাম। কি বললি কুত্তা? দাঁড়া, তোর আদর খাওয়ার শখ মিটাইতেছি। বলে লাঠি দিয়ে আরো 2-3টে মারলো। এবার একটু জোরেই মেরেছি। মনে হয় কতটা বলে ভুল করেছি, কারণ ম্যাডাম আরো রেগে গেছে। তবে এবার ওনার রাগ ভাঙাতে পারবো না, তাই এই বুদ্ধিটা করলাম। চোখে অনেকটা রাগ ভাগ দেখাচ্ছি আমি, সেটা ম্যাডামের নজরে আনেনি। এবার আমি ইচ্ছে করে পেছনে মুখ করে চলে আসতে ধরলাম। আর চোখে তাকিয়ে দেখি ম্যাডাম আমার দিকে আসতেছে, তাই আমি হাঁটার স্পিড বাড়িয়ে দিলাম। হঠাৎ করে ম্যাডাম পেছন থেকে আমার হাত টেনে ধরলেন। আমি তার দিকে তাকালাম। এই সময় দিঘির পাড়ে কোনো মানুষ নেই, তাই ম্যাডাম এই সময় মিস করলেন। আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন আর মিষ্টি সুরে বললেন, কোথায় যাচ্ছ আমাকে ছেড়ে? বুঝতে পারলাম এখন রোমান্স করার চান্স পেয়েছি, এটা মিস করলে চলবে না। এর আগের ভান করে বললাম, আমার যেখানে খুশি যাব, তাতে তোমার কি? ছাড়ো আমাকে। না, ছাড়বো না। আমাকে একা রেখে যেও না প্লিজ। তাহলে আমাকে মারলে কেন? সরি, আর হবে না। রাগের মাথায় এসব করে ফেলেছি। আর তুমি মিমির নাম বারবার মুখে আনো কেন? তুমি জানো না ওর নাম শুনলে আমার মাথা ঠিক থাকে না, আর কখনো ওর নাম মুখে আনবে না। কেন আনবো না?
মিমি আমাকে তোমার থেকে বেশি ভালোবাসে। এখন আমি ওর কাছে যাব, ছাড়ো আমাকে। এ কথা শোনার পর ম্যাডাম আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলেন আর কাঁদো কাঁদো গলায় বললেন, আমি তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। ম্যাডাম এবার আমার বুক থেকে মাথা তুললেন। আমি দেখলাম তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তার চোখের পানি আমি একদম সহ্য করতে পারি না। এটা তো আমি চাইনি, তাই আমি তার চোখের পানি হাত দিয়ে মুছে দিলাম। ম্যাডাম আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। আমি ম্যাডামকে বললাম, তো আমাকে এতক্ষণ মারলে, এবার একটু আদর করো। কি করব? আমার গালে একটা চুমু দাও। ইস, শখ কত! দেবে না? চলে যাব। না, দিচ্ছি তো। দাও। ম্যাডাম যেহেতু আমার থেকে খাটো, তাই আমার পায়ের উপর পা রেখে দাঁড়ালেন আর দুই গালে দুটো চুমু দিলেন আর শেষটা কপালে দিলেন আর বললেন, এবার খুশি তো? কিন্তু তুমি বারবার আমার গালে চুমু দাও কেন? সেটা বিয়ের পর জানতে পারবে। কেন তোমার গালে চুমু দেই? আচ্ছা, কিন্তু আমাকে আজ স্কুলে যেতে দিলে না কেন? দরকার আছে তাই। কি দরকার শুনি? একটু পরে জানতে পারবে, এখন চলো। কোথায়? গেলেই জানতে পারবে, এখন চলো তো। আর কথা বাড়ালাম না, ম্যাডামের হাত ধরে হাঁটা শুরু করলাম। দিঘির পাড় থেকে মেইন রাস্তায় এসে একটা রিক্সাতে চড়ে বসলাম। কিন্তু অবাক করা বিষয় হলো, ম্যাডাম আমার হাত ধরেছেন তো ধরেছেন, তার ছাড়ার নাম নিচ্ছেন না। এমন মনে হচ্ছে যে আমাকে ওনার কাছে থেকে কেউ কেড়ে নিচ্ছে আর উনি আমাকে তার সর্বশক্তি দিয়ে আটকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন। হঠাৎ করে রিক্সাটা একটা শপিং মলের সামনে এসে থামলো, কিন্তু আমি একটু বুঝতে পারছি না ম্যাডাম আমাকে এখানে কেন আনলেন। তাই আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম, এখানে কেন আমাকে নিয়ে আসলে? ভেতরে চলো, বুঝতে পারবে। তারপর রিক্সা থেকে নামলাম। ভাড়াটা অবশ্য ম্যাডামই দিলেন, কারণ উনি ভালো করে জানে আমার কাছে এখন কোনো টাকা নেই। তারপর ভিতরে গেলাম। ম্যাডাম আমাকে কিছু পাঞ্জাবির কালেকশন দেখাচ্ছেন আর বললেন, কোনটা পছন্দ হয় তোমার? তোমার যেটা পছন্দ সেটাই আমার পছন্দ। তাই? আচ্ছা, ওয়েট। তারপর উনি আরো কিছু কালেকশন দেখতে লাগলেন, কিন্তু আমি এটা বুঝতে পারছি না উনি কেন আমার জন্য এখন শপিং করছেন। কিছু বুঝে ওঠার আগে ম্যাডাম আমাকে একটা পাঞ্জাবি সেট ধরিয়ে বললেন, চেঞ্জ রুমে গিয়ে এটা পরে আসো। কেন? আমি বলছি তাই। কি আর করবো, চেঞ্জ করে আসতে হলো। পাঞ্জাবিটা খুব সুন্দর মানিয়েছে আর পাঞ্জাবিটা নীল ও আকাশি রঙের। ম্যাডামের বোরকার রঙও আমার পাঞ্জাবির রং একই। চেঞ্জ করে আসার পর ম্যাডাম আমাকে দেখে বললেন, বাহ, খুব সুন্দর দেখাচ্ছে তো তোমাকে। হয়েছে, এখন বলো এটা কিসের জন্য কিনেছো? একটু পরেই বুঝতে পারবে। আমি আর কথা বাড়ালাম না, না বলে চুপচাপ ম্যাডামের কর্মকাণ্ড দেখতে লাগলাম। তারপর আমরা মল থেকে বেরিয়ে এলাম এবং ম্যাডাম আগের মতোই আমার হাতটা ধরে রইলেন। অতঃপর ম্যাডাম একটা রিক্সা ডাকলেন। তারপর আমি আর ম্যাডাম রিক্সাতে চড়ে বসলাম। রিক্সাওয়ালা ম্যাডামকে বললেন, কোথায় যাবেন ম্যাডাম? আপনি চালান, আমি যেখানে থামতে বলবো সেখানে নামিয়ে দিবেন। আচ্ছা। বলি ব্যাটা রিক্সা চালাতে লাগলো। হয়তো সে বুঝতে পেরেছে হয়তো জায়গার নাম বললে আমি চিনে ফেলবো। কিছু দূর যেতেই ম্যাডাম থামতে বললেন। বুঝতে পারলাম এখানে নামতে হবে। তারপর ভাড়া মিটিয়ে দিলেন ম্যাডাম। পাশে তাকিয়ে দেখি আমার ছেলেবেলার বন্ধু রাকিব ও হৃদয় দাঁড়িয়ে আছে। দুজন আমার সামনে এসে একসাথে বলল, আমার শেষ পর্যন্ত কাম বাড়ি দিয়ে দিলি। ওদের কথা মানে আমি বুঝতে পারলাম না। অনেকদিন পর দেখা হলো, হালকা গলা নামিলে কি সব আবল তাবল বলছে। কিছু বুঝতে না পেরে এসে এসে বললাম, তোরা কি পাগল হয়েছিস? এসব আবল তাবল বলছিস? পরক্ষণে রাকিব বলল, আবুল তাবুল কি রে মামা, তলে তলে তো কাম বাড়ি দিয়ে দিছো, আমাদের একটা বারও জানানোর প্রয়োজন মনে করলে না? কি বলছিস এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে পেছন থেকে কেউ একজন বলে উঠলো, মানেটা আমি বলছি। পেছনে তাকিয়ে দেখি আমার আব্বু আর আম্মু। আমি ভাবছি তারা কিভাবে জানলাম এখানে। আব্বু, তোমরা এখানে কি করছো? আমরা এখানে তোর জন্য এসেছি, আমরা এখানে না আসলে কাজটা সম্পূর্ণ হবে কিভাবে? মানে বুঝলাম না, কি বলছো এসব? সবকিছু একটু ভেঙে বলবে? কি করো, কথার আগামাথা কিছু বুঝতে পারছি না। পাশে তাকিয়ে দেখ। আমি ডান দিকে তাকিয়ে দেখি একটা সাইনবোর্ড, সেখানে লেখা রয়েছে কাজী অফিস। কয়েক মুহূর্ত আমি সেদিকে তাকিয়েছিলাম। কি বলবো কিছু বুঝতে পারছি না। হঠাৎ করে ম্যাডাম আমাকে ধাক্কা দিয়ে বললেন, ওই ওভাবে হা করে ওদিকে তাকিয়ে কি দেখছো? কিছুটা ভ্রু কুচকে জবাব দিলাম, এসবের মানে কি? মাঝখান থেকে আব্বু বলে উঠলো, মানেটা আমি তোকে বলছি শোন। কাল রাতে বৌমা আমাকে ফোন দিয়েছিল আর ওকে নাকি একটা লোক ফোন দিয়ে হুমকি দিয়েছে তোর জীবন থেকে সরে যেতে। লোকটা আরো বলেছে যদি নীলার সাথে তোর বিয়ে হয় তাহলে নাকি নীলাকে মেরে ফেলবে। আমি তো ভয় পেয়ে যাই আর বৌমার কাছ থেকে নাম্বারটা নিয়ে ফোন দেই, কিন্তু বন্ধ ছিল। কিন্তু হঠাৎ করে সকালে মিমির আব্বু এলো তোর আর মিমির বিয়ের কথাবার্তা বলতে।
তখন আমি মিমির আব্বুকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি আমাকে টাকার লোভ দেখায়। আমি নিষেধ করলে উনি জানিয়ে দিলেন যে কাল রাতে শুধু নীলাকে মারার হুমকি দিয়েছে শুধু। এখন তাহলে কাজটা করেই দেখাতে হয়। তখন তুই নিচে আসিস, আর তারপর কি হলো তা তো তুই জানিস। আমি মিমির আব্বুর নামে থানায় ফাইল করেছি। পুলিশ আমাকে কথা দিয়েছে যে ওনারা দ্বারা আমাদের কোনো ক্ষতি হবে না। তবুও নীলামার মন মানছে না, ও চায় না তোকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে। তা জানি মিমির বাবা কখন কি করে বসে। একবার বিয়েটা হয়ে গেলে তখন আর কিছু করার থাকবে না। এজন্য আমাদের এখানে আসা। আর এখনই তোর ম্যাডামের বিয়ে, আমরা আগে থেকে সব কিছু রেডি করে রেখেছি। এখন নাকি কাজটা তোর দ্বারাই সম্ভব হবে। আব্বুর কথাগুলো মন দিয়ে শুনছিলাম। এত কিছু হয়ে গেল, কিন্তু তারা আমাকে একটি বারও কিছু জানানোর কথা মনে করলেন না। আমি ম্যাডামের দিকে এক নজরে তাকিয়ে আছি। আমার চোখে রাগ না অভিমান আমি কিছুই বুঝতে পারছি না। ওনার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে হয়তো আমাকে এই কথাগুলো জানাতো, কিন্তু ম্যাডাম আমাকে এই বিষয়ে জানাননি। কিন্তু উনি তার কিছুই করেনি, উল্টো কাজ করেছেন। আমার আব্বুকে বলে বিয়ের ডেটটা আরও এগিয়ে নিল। বুঝি না এই মেয়েদের মাথায় কখন কি চলে। প্রথম বিয়ের কথা বললে শরম পায়, কিন্তু ঘরে গিয়ে দরজা লাগিয়ে নাচানাচি করে। আমি তো টেলিভিশনে দেখেছিলাম মেয়েরা লুঙ্গি পরে লুঙ্গি ড্যান্স দেয়, এটাই মেয়ে জাতির স্বভাব। যাকগে, কিন্তু এখন আমি কি করব? দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছিলাম। হঠাৎ করে সাদা রঙের একটা কার এসে আমাদের সামনে দাঁড়ালো। আমি গাড়ির দিকে হা করে তাকিয়ে আছি, কারণ গাড়ি থেকে যারা নামলো তারা হলো আমার খালামণি ও তার বর। আব্বু ওনাদের দেখে ওনাদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করে নিল। তারপর আম্মু গেল। এবার খালামণিও তার বর আমার সামনে এসে দাঁড়ালেন। ছোটবেলা থেকে আমি ওনাদের অনেক সম্মান করি, তা ওনাদের সালাম করলাম। তারপর খালামণি বললেন, দেখতে দেখতে আমাদের জিসান কত বড় হয়ে গেল, তাই না ভাবি সাহেব? যেমনি বড় হয়েছে তেমনি পাকা হয়েছে। দেখছেন না কেমনি ডুবে ডুবে প্রেম করছিল এতদিন। আমি আব্বুর কথা শুনে কিছুটা লজ্জা বোধ করলেও এটা আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমার আব্বু আম্মু আত্মীয়দের সাথে বন্ধুসুলভ আচরণ করে। তারপর ম্যাডাম খালামণিদের সালাম করলো, কিন্তু অবাক করা বিষয় হলো তারা ম্যাডামকে একটিবারও দেখতে চাইলেন না। এটা আমি কিছু মনে করিনি, হয়তো আব্বু আম্মু ওনাদের আগে থেকেই বলে রেখেছে। অতঃপর আমরা সবাই কাজী অফিসের ভিতরে গেলাম। এখন আমার কিছু করার নেই। তোর কেন যে প্রেমটা করতে গেলাম এখন আর আফসোস করে লাভ নেই। যা হবার তা তো হয়েই গেছে, এখনই বিয়ে করতেই হবে, না হলে রক্ষে নেই। এমনিতেই 2 দিন বাদে বিয়েটা করতেই হতো, এখন না করলে সমস্যা কি? আমি আর ম্যাডাম একসাথে দাঁড়িয়ে আছি, আমি ওনার চোখের দিকে তাকিয়ে আছি। এখন শুধু আমার মনে ওনাকে দেখার ইচ্ছে যাচ্ছে। একটু ম্যাডাম সাথে চোখাচোখি হতেই ম্যাডাম আমাকে চোখ মেরে দিলেন। হঠাৎ করে এমন করাতে আমি চোখ নামিয়ে নিই, কোনো শরম নেই। বিয়ে না হতেই চোখ মেরে দিলেন, না জানি বিয়ের পর কি করবেন। শেষে কাজী সাহেব এলেন, আমাদের বিয়েটা সম্পন্ন হলো। বাসে ফিরতে ফিরতে প্রায় দুপুর হয়ে গেল। খালামণিও আমাদের সাথে আসলেন, কিন্তু আমি এখনো এই ভাবনায় আছি যে আমাদের তো বিয়েটা হয়ে গেল, কিন্তু ম্যাডামের পরিবারকে তো দেখলাম না শ্বশুর ও শাশুড়ি মাকে। কি যেন একটা রহস্য কাজ করছে ম্যাডামের মাঝে। এসব 7-5 ভাবছিলাম, বাসায় ছোটখাটো একটা খাবার আয়োজন করা হয়েছে, সেখানে কিছু আত্মীয়দের দাওয়াত করা হয়েছে। একটু পর আব্বু আমার পাশে এসে বসলো আর বলল, কি রে এখানে একা একা বসে কি ভাবছিস? আমি আর চুপ থাকতে পারলাম না, তাই আব্বুকে আমার মনের কথাগুলো বলতে বললাম। আচ্ছা আব্বু, তোমরা আজ পর্যন্ত ম্যাডামকে দেখতে চাইলে না, আমাদের হাসি খুশি মেনে নিলে, আবার বিয়েও দিয়ে দিলে, অথচ ওর পরিবারের একটা সদস্যকেও দেখালাম না। এটা কি করে সম্ভব? তোমরা কি আগে থেকেই ম্যাডামকে চিনতে? বলো না আব্বু, প্লিজ সবকিছু সত্যি করে বলো। আব্বু আমার কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আগে খাওয়া দাওয়াটা সেরে নিবি চল, তারপর সবকিছু বলবো। আমি আর ওনার মুখের উপর কথা বলতে পারলাম না, তাই আমরা গেলাম খাবারের টেবিলের কাছে। গিয়ে দেখি সবাই বসে পড়েছে, অথচ ম্যাডাম নেই। আর আমার বন্ধুরা তো আছে খাওয়ার ধান্দায়, আর আমাকে দেখে হাসছে, কারণ ওরা এখনো ব্যাচেলর, আর আমার জীবন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। তারপর আমি আর আব্বু একসাথে খাবার খেলাম। শুধু দেখলাম আম্মু কিছু খাবার তার ঘরে নিয়ে গেল, মনে হয় ম্যাডামের জন্য। তারপর অনাত্মীয় স্বজনদের বিদায় নিতেই রাত হয়ে গেল। শুধু খালামণিরা রয়ে গেলেন, ওনারা নাকি থাকবেন, কিন্তু ওনাদের সাথে অহনাকে দেখলাম না। পাগলিটা গেল কোথায়? আগে সব সময় আমাকে গালাগাল দিত, ঝগড়া হতো। স্কুলে ভর্তি হওয়ার পর তার সাথে কথা হয়েছিল, তারপর আর হয়নি। আমার বিয়ের কথা মনে শোনেনি, শুনলেও বাকি। আমি শুনেছি ও নাকি চাকরি সূত্রে অন্য কোথাও থাকে। সেই যে ছোটবেলায় তাকে দেখেছি আর দেখিনি, শুধু মাঝে মধ্যে ফোনে কথা হতো। এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেললাম। এখন বন্ধুদের সাথে ছাদে বসে আড্ডা দিচ্ছি, কিছুক্ষণ পরে চলে যাবে ওরা। জানি না আবার কবে দেখা হবে।
আড্ডা দিতে দিতে 11টা বেজে গেছে। বন্ধুরাও বিদায় নিয়েছে। এখন আমি একাই ছাদে দাঁড়িয়ে আছি। হঠাৎ আব্বু এসে আমাকে বললেন, কি রে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? যা ঘরে যা, বৌমা একা রুমে। আমার আবার সেই প্রশ্নগুলোর কথা মনে পড়ে গেল। তাই আমি আব্বুকে হেসে হেসে বললাম, আমি কিন্তু এখন আমার প্রশ্নের উত্তর পেলাম না। আব্বু হেসে হেসে বললেন, ও এই কথা, যা রুমে যা, তোর সব প্রশ্নের উত্তর জবাব পেয়ে যাবি। তাই আমি ছাদ থেকে নিচে নামছিলাম। হঠাৎ আমার ফোনে একটা কল এলো। ফোন বের করে দেখে একটা অচেনা নাম্বার। এই ফোনটা রিসিভ করে একটা সালাম দিলাম, কিন্তু কোনো জবাব পেলাম না। আবার বললাম, কে আপনি? এবার শোনা গেল একটা চাপা কান্নার আওয়াজ। হ্যাঁ, কেউ কাঁদছে। আমি অবাক হয়ে বললাম, কে আপনি? কাঁদছেন কেন? এবার উপাস থেকে বলল, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম, আর তুমি তার এই প্রতিদান দিলে। এখন আমি কি বলবো তাকে? তার কান্না শুনে সত্যি নিজেকে অপরাধী মনে হচ্ছে। মনে হচ্ছে আমি তার ভালোবাসা নিয়ে সত্যি খেলা করেছি, কিন্তু সেটা সত্যি নয়। আমি তো শুধু একজন ভালো বন্ধু হয়ে তার সাথে কথা বলতাম। এরই মধ্যে সে আবার বলল, আমি তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসি, তাই আমি চাই তুমি সবসময় সুখে থাকো। তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো। তোমার ভালো থাকার মাঝে আমি আমার ভালোবাসা খুঁজে নেব। আমাকে ক্ষমা করে দিও মিমি। ভালো থেকো, আল্লাহ হাফেজ। এই বলে ফোনটা কেটে দিল সে। একটা দীর্ঘশ্বাস ফেলে নিচে নামলাম। 12টা বেজে গেছে। আজ মনে হয় ম্যাডাম আমার 12টা বাজিয়ে ছাড়বে। তাই বাসুর ঘরের দরজার সামনে এসে দাঁড়ায় পড়লাম। আবার ফোনটা বেজে উঠলো। দেখি অহনা, আমার খালামণির মেয়ে মানে অহনা ফোন দিয়েছে। খুব খুশি হলাম পাগলিটার ফোন পেয়ে। আমি ভাবিনি ও এমন সময় ফোন দিবে। মনে হয় আমার বিয়ের খবর পেয়ে গেছে। তাই দেরি না করে দরজার সামনে দাঁড়িয়ে কলটা রিসিভ করলাম। সাথে সাথে সে ওয়াশ থেকে রাগী কণ্ঠে বলল, কি রে কুত্তা, কার সাথে এত রাতে কথা বলছিলি? কখন থেকে ফোন দিতেছি শুধু বিজি দেখায়। ও বুঝেছি, নতুন বউ পেয়ে আমাকে ভুলে গেছিস তাই না? দূর পাগলি, এমন কিছু না। এটা অনেক বড় কাহিনী, তোমাকে পরে বলবো। আমার বিয়েতে খালামণি এলো, তুই এলি না কেন? জানিস তোকে কত মিস করছিলাম। এত মিস করেছিস তো আমাকে বিয়ে করলেই পারতি, তাহলে সব সময় তোর চোখের সামনে থাকতাম, কখনো চোখের আড়াল হতাম না। ইস, শখ কত আইসে আমাকে বিয়ে করতে। তোর মতো পাগলিকে কে বিয়ে করবে? আমাকে কি পাগল পাইছিস নাকি? যা বাসর কর গিয়ে, আর বিড়ালটা একটু সাবধানে মারিস। বাসর ঘরে বিড়াল আসবে কোথা থেকে? ভেতরে যা, বুঝে যাবি। আচ্ছা, কিন্তু তুই কখন আসবি? মনে কর আমি তোর পাশেই আছি। মানে কি বলছিস তুই? আমি কিছু বুঝতে পারছি না। কিছু না, যা ভেতরে যা, অনেক রাত হয়েছে, বাসর কর গিয়ে। যা। ফোনটা কেটে দিল। কি বললো কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা তাহলে ভিতরে যাই, তা না হলে আমার 12টা থেকে 24টা বাজিয়ে দেবে এটা। তাই সবকিছু ভুলে এক বালতি সাহস বুকে নিয়ে ঘরের দরজা খুলে হাসি মুখে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে অবাক হই, কারণ আমার বউ নীলা একটা বোরকা পরে বিছানাটা এক কোণে বসে আছে। হাতে ও পায়ে মোজাও সুন্দর করে হিজাবি পরেছে। আমি তো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমাকে দেখে সে উঠে এসে আমার পা ছুঁয়ে সালাম করলো। আমি বোকার মতো তার দিকে তাকিয়ে আছি। আমার এরকম করে তাকিয়ে থাকা দেখে আমার বউ নীলা বলল, এই যে আপনি এভাবে কি দেখছেন? দেখছি আমার বোরকাওয়ালি বউটাকে যতবারই দেখছি ততবারই প্রেমে পড়ে যাচ্ছে। তাই আমাকে এত ভালোবাসো? জি হ্যাঁ ম্যাডাম, কিন্তু আমার একটু কষ্ট হচ্ছে। কেন, কি হয়েছে আপনার? আমি তার হাত দুটো ধরে আমার কাছে টেনে নিলাম। সে লজ্জায় তার চোখ নিচে নামিয়ে ফেলল। আমি তাকে হালকা করে জড়িয়ে ধরে সে বলল, এই যে কি করছেন শুনি? আমার বউটাকে দেখতে ইচ্ছে করছে। তা মুখে বললেই পারেন, তা না করে দুষ্টুমি করছেন কেন? আচ্ছা তাহলে এবার তোমাকে দেখাও। আমি আর তোমাকে না দেখে থাকতে পারছি না। আপনার তো হাত আছে, নিজেই মেকআপটা খুলে দেখে নিন। এটা বলেও হেসে দিল। আমি ওর হাসি শুনে ক্রাশ খেলাম আর তার পিছনে গিয়ে মেকআপটা খুলে দিলাম। আর দেরি না করে সামনে গেলাম নীলা। ভয়ে আমার কলিজা থেকে প্রাণ যায় যায় অবস্থা হলো। কম করে হলেও 3 থেকে 4 পা পিছিয়ে গেলাম। অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। ভাবতেও পারিনি এত বড় একটা শখ খাবো। আর মুখ দিয়ে হঠাৎ করে বেরিয়ে এলো, অহনা তুই? হ্যাঁ, আমার সামনে দাঁড়িয়ে আছে আমার খালাতো বোন অহনা। এটা দেখে আমি কথা বলার ভাষাই হারিয়ে ফেললাম। আমার অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে অহনা দুষ্টু হাসি দিয়ে বলল, এই যে এভাবে কি দেখছেন? এভাবে আমাকে পছন্দ হয়নি নাকি ভাবতে পারেননি আমি হব? তুই এখানে কি করে আসলি? আর আমার বউ নীলা কোথায়? তুই ওর পোশাক পরে আছিস কেন? ওই মুখ সামলে, আমি তোর স্ত্রী নীলা। কি বলছিস এসব? তোর নাম তো অহনা। ধুর গাধা, ভুলে গেছিস আমার পুরো নাম অহনা জাহান নীলা। ওর কথা শুনে আমি চুপ করে গেলাম। তার মানে আমি এতদিন
যার সাথে প্রেম করেছিস সে আর কেউ নয়, সে আমারই খালাতো বোন অহনা। আমি অবাক হয়ে বললাম, তার মানে তুই এতদিন আমার সাথে ম্যাডাম সেজে প্রেম করেছিস? ওই, তুই কি বলছিস এসব? আমি অভিনয় করব কেন? আমি তোকে সত্যিই ভালোবাসি, তাই তো তোকে পাবার জন্য এত কিছু করলাম। তুই কবে থেকে ভালোবাসিস? আচ্ছা তাহলে শোন, মনে পড়ে ছোটবেলায় তুই আমি পুতুল খেলার ছলে বর্বও সেজেছিলাম আর তুই আমার গালে একটা কিস করেছিলি? সেদিন থেকে আমি মনে মনে ঠিক করেছি তোকেই বিয়ে করব আর কাউকে নয়। আমি ছোটবেলা থেকে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আমার ভার্সিটির জীবনের শেষ দিনে তোকে আমার মনের কথা বলতে চাইছিলাম, কিন্তু পরে শুনলাম তুই নাকি আবার পড়ালেখা শুরু করেছিস। এটা শুনে আমার আশাটা ভেঙে গেল, তবু আমি হাল ছাড়িনি। তুই ভালো করে জানিস তোর আব্বু আমাকে তার মেয়ের মতোই দেখে, তাই আমি তাকে একদিন দাওয়াত দিয়ে আমাদের বাড়িতে আনাই। তারপর আমার মনের সব কথা আঙ্কেলকে বলি, আর আমার তোর প্রতি এত ভালোবাসা দেখে আঙ্কেল আমার মা বাবার সাথে আমাদের বিয়ের কথা পাকা করে। কিন্তু আমার ইচ্ছে ছিল তোর সাথে প্রেম করে বিয়ে করব, তাই আমি তোর স্কুলে চাকরি নেই, বেশ কিছু ঘুষ দিতে হয়েছে। আমি আগে থেকেই জানতাম তুই বোরকাওয়ালি মেয়েদের বেশি লাইক করতি, তাই নিজের গেটআপ চেঞ্জ করেছি। নামাজে প্রতি রাতে তোকে চাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। আল্লাহ আমার মনের ইচ্ছা পূরণ করেছে। আজ আমার আর কিছু চাওয়ার নেই। এখন বুঝলি তো আমি তোকে কত ভালোবাসি, গাধা। আমি অহনার কথা শুনে ওর মুখের দিকে এক নজরে তাকিয়ে আছি। পাগলিটা সত্যি আমাকে খুব ভালোবাসে। প্রচলে না বুঝে ওর গালে চুমু দিয়েছিলাম, সেখান থেকে সে কোনো না কোনোভাবে আজ পর্যন্ত আমার গালে চুমু দিয়েছে। আগে যদি জানতাম ও আমাকে এত ভালোবাসে তাহলে ওর থেকে এতদিন দূরে সরে থাকতাম না। ওটা তোর কথায় আমার ধ্যান ভাঙলো। কি রে, কি ভাবছিস? আমি ধীর পারে অহনার দিকে এগোচ্ছিলাম। একটা দুষ্টু হাসি দিয়ে ওকে কাছে টেনে এনে বললাম, খুব ভালোবাসিস আমাকে তাই না? আর আমাকে ছাড়া কাউকে কল্পনাও করতে পারবি না, বুঝলি? তাই নাকি? বলে ওকে আমি কোলে তুলে নিলাম, আর ও লজ্জায় আমার বুকে মুখ লুকিয়ে বলছে, এই যে কি করছেন শুনি, খুব দুষ্টু হয়ে গেছেন দেখছি। তাই তো, আপনি আমাকে এতদিন ধরে ভালোবাসেন আর আমি আপনাকে একটু ভালোবাসা দেইনি। আমি খুব পচা তাই না? আজ আমি আপনাকে অনেক ভালোবাসা দেব। এখন আমার বুকে কিল মেরে বলল, এই যা দুষ্টু, তুমি না বেশি বাজে হয়ে গেছো। তারপর নীলাকে বিছানায় শুয়ে দিলাম আর ওর গোলাপি ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। ও হারিয়ে দিলাম ভালোবাসার গভীর সাগর। হাই বন্ধুরা, গল্পটা কেমন